সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলা গল্প হচ্ছে পাগলা গণেশ। প্রতিটি লাইন ধরে ধরে সমস্ত গল্প আমি বিশ্লেষণ করব, সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে দেখাবো এবং সিলেবাস, প্রথম ইউনিট টেস্ট যে সিলেবাসটা আছে সেটা আমি দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস, প্রথম ইউনিট টেস্ট। সিলেবাসে আছে কি, সাহিত্য মেলার মধ্যে কী আছে, ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা ও লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা এবং মাকু হচ্ছে প্রথম আর দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের বাংলা ভাষার শব্দ। ভাষা চর্চা আছে, বাংলা ভাষার শব্দ, এ হচ্ছে তোমাদের সিলেবাস। এবার সরাসরি আমরা চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পাগলা গণেশ। হ্যাঁ, লেখক হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই হচ্ছে তোমার পাগলা গণেশের। আমি একটু একবারে সামারি যেটা আছে সেই বইটা তোমাদের দেখিয়ে দিই, পাগলা গণেশে কী আছে, তারপরে প্রশ্নগুলিও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমরা বড় করে দেখি। মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটি হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ভান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিস্ময়, হ্যাঁ, কর্মে যাতায়াত করছে। আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। সালটা 3589। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করছে। সূর্যে আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। জানা গেছে যে কোনো গ্রহ নেই। আরও জানা গেছে কি, কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে 100-150 বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা 1 মিনিট পর না 100 বছর পর তা জানবার উপায় নেই। তাই বলে পৃথিবীতে মানুষরা হাল ছাড়েনি। সেই 100-150 বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না। গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীর শিশুর কান্না শুনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে ভূত হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। হ্যাঁ, ওসব অনাবশ্যক ভাবাবেগে কেউ কোনো কাজেই লাগে না। হ্যাঁ, খামোশা সময় নষ্ট, খেলাধুলার পাটও চুকে গেছে, অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত। আর শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশের ফুল ফুটলে আর কেউ কেউ আর আহা উহু করে না। বর্ষাকালে বৃষ্টি দেখলে কারো মন আর মধুর হয় না। ওগুলোকে প্রাকৃতিক কার্যকরণ হিসেবেই দেখা যায়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে আর অ্যানালাইসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকা চর্চার বা মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, যেমন পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স 200 বছর। এই যে 200 বছর বয়স, তার 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশ সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। 150 বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু করে, শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। এরপরে গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সবার সমাজ থেকে দূর থাকার জন্য হিমালয়ের একটা গুড়ি গুহায় আশ্রয় নিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা না। এভারেস্টের চূড়াকে চেঁচে অবজারভেটিভ হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনা, নেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবরের সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নির্পাট নির্জনতায়। পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু তার সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। একটু আগে একটা ঢেকিয়ার একটা ভেলায় চড়ে 2টো লোক এসে বলল, এই যে গণেশবাবু কী করেছেন? কবিতা লিখছি। কবিতা? হো হো হো, তা আপনার কবিতা শুনেছি। এইবার আর কে আর বা পড়ছে বা কে? আকাশ শুনেছে, বাতাস শুনেছে, প্রকৃতি শুনেছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায় তা আর পড়তে ইচ্ছা হয় তো পড়বে। হো হো হো। কদিন আগে সন্ধ্যাবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই। হঠাৎ 2টো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে না নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন?
শব্দ কি, এই যে গান, গান ওকে কি গান বলে নাকি, ধুর মশাই, এই যে বিটকেল শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ, হঠাৎ একটা ধামা এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে, চলেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ডিজাইন তো নয়, ছবি, খেয়াল খুশির ছবি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দে আর কাজ নেই, ছবি হচ্ছে হু। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতে উল্টে দিতে পারবে না, কিন্তু একা একা বসে সে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, তাই এই অন্তহীন আয়ু কীভাবে যন্ত্রণার মধ্যে কাটাতে হবে। সুইসাইড করেও কোনো লাভ নেই, আজকাল মরা মানুষ বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যক। গণেশের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজর 171 এবং ছোট ছেলের 168, মেয়ের বয়স 166। প্রত্যেকেই কৃতিবিজ্ঞানী। তারা অবশ্যই বাপের কাছে আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে নয়। গণেশ তাদের মুখোক্সি ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্র করে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনও ফেরেনি। আর সকালে গণেশকে কবিতায় পেয়ে গেছে, কবিতা লিখেছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতার কাগজগুলো বাতাসে সেটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে, তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ সবই এইভাবেই ভাসিয়ে দিচ্ছে, যদি কারো কাছে পৌঁছায়, যদি কেউ পরে। আকাশে একটা পিঁপড়ে ভাসছিল, গণেশ লক্ষ্য করেনি। পিঁপড়াটা ধীরে ধীরে নেমে এলো, নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম, কিন্তু এসব আপনি কি করছেন, পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? গণেশ মাথা নাড়ল, হ্যাঁ, না, হে না, এসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবীতে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবী বাঁচবার ঔষধ? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? হা, কবিতা পড়ো? লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটি পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বুঝলে? হ্যাঁ, লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিছুই বুঝতে পারছি না স্যার, কোনোদিন এই জিনিস পড়িনি। তোমার বয়স কত? 151 বছর। বাচ্চা ছেলে? আজ্ঞে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষানিকেতন সব পড়ানো হতো না শুনেছি। আরও অনেক আগে কবিতা নামে কী যেন ছিল। লোকটি নিরীহ ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে, পড়লে হবে না, জোরে জোরে পড়বে। লোকটা কাগজের দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। একটা সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজ আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি ফুলের সুবাস, আদো আদো বা বলছিল, টলে টলে হাঁটছিল শিশু, ভোলানাথ শৈশব ভাসিয়ে জলে। কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। থামো, থামো, বুঝলে কিছু? লোকটা মাথা নেড়ে বলল, কিছুই বুঝিনি স্যার। একটুও না? লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে একসময় আমি টলে টলে হাঁটতে শিখেছিলাম। গণেশ হতাশ হলো। কবিতার তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বুঝার মতো না। লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেলের জন্য একটু ভয়ে ভয়ে। পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ। এমন সময় একটা বড়সড় পিঁপড়ে এসে সামনে নামলো। স্যার, গণেশ তাকিয়ে দেখি সেই লোকটির সঙ্গে 2 মহিলা। আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম। আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে। এরা দুজনেই কবিতা শুনতে চায়। গণেশ অবাক ও খুশি দুইই হলো, তবে কবিতা শুনেই ছাড়লো না। গান শোনালো, ছবি দেখালো। 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। কিছু বুঝতে পারছো তোমরা? 3 জনই মাথা নেড়ে জানালো না। লোকটা বিনীতভাবে বলল, না বুঝলে আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, ঠিক বোঝাতে পারবো না। পরদিন লোকটা ফের এলো, সঙ্গে আরও 4 জন পুলিশম্যান। এরা স্যার আমার সহকর্মী, কবিতা, গান, ছবির ব্যাপারটা বুঝতে চায়। গণেশ খুব খুশি। বসে 5 জন শ্রোতা ও দর্শক ঘন্টা 2 ধরে গণেশের কবিতা শুনলো, গান শুনলো, ছবি দেখলো। কেউ ঠাট্টা বিদ্রুপ করলো, কেউ গম্ভীর হয়ে রইলো। পরদিন লোকটা এলো না, কিন্তু জনাদর্শক লোক এলো। পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে। পরদিন আরও কিছু লোক বাড়লো। পরদিন আরও 1 সপ্তাহ পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন। গণেশের ড্রায়, আপনি কি কাজ করেছেন? পৃথিবী যে উচ্ছন্ন গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্স করেছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ হো 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 করে হেসে উঠে বলল, যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। এই
এই হচ্ছে তোমার টোটাল গল্প। আশা করি তোমরা এভাবে ভালো করে রিডিং পড়বে। রিডিং পড়লে বইয়ের ভিতরে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রশ্নগুলি তোমরা দেখেছো, 1 থেকে শুরু করে প্রশ্ন আছে এখানে 9টি প্রশ্ন। ঠিক আছে, আমি 1 নম্বর প্রশ্ন যাই। পাগলা গণেশ একটি কি কল্পবিজ্ঞান? অবস্থা ভেটরি বাংলা প্রতিশব্দ নিরীক্ষণাগার। সন্ধ্যা সমাজ থেকে দূর পালিয়ে গিয়ে গণেশ হিমালয়গিরি গুহায়। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 সালে। এরপর 351, এই সময়ের মধ্যে পৃথিবী কোনো কোনো নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে পৃথিবীতে মধ্যাকর্ষণ প্রতিক্রিয়া মলম নানা রকম উড়ান যন্ত্র মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার, সূর্যের 2টি গ্রহ আবিষ্কৃত। ওইসব অনাবশ্যকভাবে কোনো কাজেই লাগে না। অনাবশ্যকভাবে বলতে কবি কী বোঝানো আছে? তাকে সত্যি কি তোমার অনাবশ্যক বলে মনে হয়? অনাবশ্যকভাবে বলতে কবি তা গান, নাটক, আঁকা ইত্যাদিকে বোঝানো আছে না, এগুলো আমার অনাবশ্যক বলে মনে হয় না, কারণ মানুষের এই ভাবাবেগগুলির প্রয়োজন আছে। এবার চর্চার অভাবে মানুষ আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে? দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলো মানুষের মন থেকে হারিয়ে গেছে। ব্যতিক্রম অবশ্য 1-8 জন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কীভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলেন বিজ্ঞানী পাগলা গণেশ। গণেশ অনেক চেষ্টা করেও যখন দেখলেন কালের ঢাকাকে উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন এই মানুষটি সমাজের মূল স্রোতের দিকে বেরিয়ে গিয়ে দূরে হিমালয় গিরিগুহার আশ্রয় নিয়ে কবিতা লিখতেন। সেই কবিতা আকাশে বাতাসে ছড়িয়ে দিতেন, গান গাইতেন, ছবি আঁকতেন। এইভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠলেন। ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল এবং কোন কাজকে তারা বিকট শব্দ মনে করছিল? একদিন সন্ধ্যাবেলা গণেশ গলা ছেড়ে গান গাইছিল। সেই সময় 2টো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এক গণেশকে রীতিমতো ধমক দিয়ে সব কথা বলেছিল। গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করছিল। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তারা এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? গণেশ নিজের ছেলে মেয়েদের মুখশ্রী ভুলে গেছে। তারাই ভুলে যাওয়ার কারণ দীর্ঘদিন তাদের সাথে দেখা হয় না, কারণ ছেলেমেয়েরা কেউই বাবার কাছে আসে না। অন্তত গত 100 বছরের মধ্যে তাদের সঙ্গে গণেশের দেখা hয়নি। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বললেন, কে কি বলেছিল তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কি? একজন পুলিশম্যান গণেশকে স্যার বলে সসম্ভ্রমে অভিবাদন করেছেন। এভাবে তাকে সম্মান জানানোর কারণ হলো, এককালে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন এই পুলিশম্যানটি তার ছাত্র ছিলেন। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল তার প্রায় সফল হয়েছিল কি? বক্তা গণেশ কবিতা লিখে সেই কবিতার কাগজগুলো বাতাসে ভাসিয়ে দিত। যদি কেউ সেগুলো পড়ে, অন্তত তার অনুভূতিগুলো যদি কবিতা পড়ে জেগে ওঠে, কখনো গান গেয়ে ছবি এঁকে পৃথিবী বাঁচানোর চেষ্টা করেছিল। তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল। লোকে একসময় গান গাইতে, কবিতা অভ্যাস করতে ও ছবি আঁকতে শুরু করেছিল। লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি ভাবলো? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? এখানে গণেশের ছাত্র পুলিশম্যানটির কথা বলা হয়েছে। সে বলল, কবিতাটি পরে সে কিছু বুঝতে পারছে না, কোনোদিন এই জিনিস পড়েনি। পুলিশ ম্যানটি গণেশের কবিতা পরে কিছু বুঝতে পারছিল না, কারণ তার আমলে শিক্ষা নিকেতন এসব পড়াতো হতো না। তাই অসহায়ভাবে সে মাথা নেড়েছিল। 3জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই 3জন কারা? তাদের মুগ্ধতার কারণে 3জন হলো পুলিশম্যান, তার স্ত্রী এবং তার মা। মন্ত্র যখন পাঠ করা হয় তখন সকলে যেমন মন দিয়ে শোনে, তেমনি গণেশের কবিতা ও গান তার মন দিয়ে শুনেছিল। পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? 3589 খ্রিস্টাব্দে বিজ্ঞানীদের যান্ত্রিক গ্রাস করে ফেললো পৃথিবীকে। এর ফলে মানুষ অমরতা পেল, কিন্তু শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদি সুকুমার কলা ধীরে ধীরে এড়িয়ে যেতে থাকলো মানুষের জীবন থেকে। সেই সময় গণেশ কবিতা লেখার মধ্যে দিয়ে পৃথিবীকে মানবিক বোধগুলোকে ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন এবং ধীরে ধীরে তা ফিরিয়ে আনলেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে লোকে গণেশকে স্বাভাবিক মনে করেনি, তাই তিনি হয়ে গিয়েছিলেন পাগলা গণেশ। কিন্তু যান্ত্রিক পৃথিবীতে নিঃসঙ্গ হয়েও গণেশ চালিয়ে গিয়েছেন তার কবিতা, গান, ছবি আঁকা ইত্যাদি সুকুমার কলার চর্চা। প্রকৃত অর্থে তিনি মানবতার সমর্থক ও প্রচারক। অর্থ অপরিবর্তিত রেখে রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তন, নতুন শব্দ করো। যেমন ওসব অনাবশ্যকভাবে কোনো কাজেই লাগে না, ওসব অপ্রয়োজনীয়, অর্থাৎ অনাবশ্যকটা পরিবর্তন হয়ে অপ্রয়োজনীয় হলো। তারপর কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না, ঠাট্টা বিদ্রুপ মানে উপহাস করলো না। তারপরে দুনিয়াটি বেঁচে যাবে, পৃথিবী এই দুনিয়ার পরিবর্তে পৃথিবী বেঁচে যাবে। মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডোরায়। মহাসচিব আকাশযান থেকে, বিমান না হয়ে আকাশযান, অর্থাৎ বিমানের পরিবর্তে আকাশযান। গণেশ সসম্ভ্রমে অভিবাদন জানিয়েছিলেন। সসম্ভ্রমে অভিবাদন গণেশকে সসম্মানে, সসম্ভ্রম যে সসম্মান। এরপরে আমরা করবো 4-6। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মাকড়সা করছে। লোকে
গান গাইতে লেগেছে, কবিতা অভ্যাস করছে। তারপর হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়, হিমালয় যে খুব জনহীন জায়গা তা নয়। ধুরমশাই এই যে বিটকেল শব্দ, ধুরমশাই এই যে বিকট শব্দ। এক কথায় লেখো মহান যে সচিব মহাসচিব, প্রতিরোধ করে যে প্রতিরোধী, গতিবেগ আছে যার গতিশীল, মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয়, অন্ত নেই যার অনন্ত। সন্ধি বিচ্ছেদ করো, মধ্যাকর্ষণ মাধ্যযোগ আকর্ষণ, আবিষ্কার আভিযোগ কার, হ্যাঁ মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়, অনাবশ্যক অনাযোগ, অনযোগ আবশ্যক, গবেষণা গোযোগ এসোনা, অন্তরিক্ষ অন্তর্যোগিক গণেশ, হ্যাঁ গণযোগ ইস। তারপর হিমালয় হিমযোগ আলায়, নির্জন নিহ যোগ জন, গবেষণাগার গবে, গোযোগ এসোনা যোগ আগার, পরীক্ষা পরিযোগ ইক্ষা। এরপরে সমর্থক শব্দ কৃত্রিম, নকল, আন্দোলন, আলোড়ন, পৃথিবী, দুনিয়া, জগৎ। এরপর আমাদের পদগুলো বিশেষণের পর উপযুক্ত বিশেষ্য বসা বাক্য রচনা করে। কৃত্রিম, মেদু, সুকুমার, যান্ত্রিক, ফিরোজ, মন্ত্রমুগ্ধ। কৃত্রিম হচ্ছে কৃত্রিম উপগ্রহ, আকাশে এখন কৃত্রিম উপগ্রহ প্রায় দেখা যায়। মেদুর আকাশ, হ্যাঁ মেঘে মেদুর আকাশ স্নিগ্ধ সুন্দর হয়ে উঠল। সুকুমার শিল্পকলা, সুকুমার শিল্পকলা সকলে শিল্প পছন্দ করে। যান্ত্রিক গলযোগের জন্য মোটর গাড়ি থেমে গেল। ফিরোজা রঙের শাড়ি নীনার খুব পছন্দ। মন্ত্রমুগ্ধ শ্রোতা, রোমার গান শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়লো। কিন্তু পদগুলো কারক ও বিভক্তি নির্ণয় করো। কতিকারক যেমন গণেশ আর সকলের মতো টনিকটা খেয়েছিল, এখানে কর্তিকারকও শুনবো। তার গান গলা বেশ ভালোই, সম্বন্ধ পদ গানের এই যে গানেরটা অর্থাৎ এর সম্বন্ধ বিভক্তি। আকাশে একটা পিঁপে বসেছিল, ওই আকাশে মানে অধিকরণ কারকে এ বিভক্তি। আর সকালে গণেশ কবিতায় বসেছে, আর সকালে কখন সকালে অধিকরণ কারকে এ বিভক্তি। আমি পৃথিবীতে বাঁচানোর চেষ্টা করছি, আমি পৃথিবী কর্মকারকে কে বিভক্তি, বাঁচানোর পৃথিবীকে কর্মকারকে। ও মশাই অমন বিকট শব্দ করেছেন কেন, কর্মকারকে শূন্য বিভক্তি ও মশাই। তারপরে তোমার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন, অপদান কারক। কোত্থেকে নামলেন, বিমান থেকে এটা এরকম, সেটা অপদান কারক হয়। যাই হোক, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলো, করণ কারকে শূন্য বিভক্তি। এই হচ্ছে তোমার টোটাল ভিডিওটি। আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের সর্বশেষ আবার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।